Hi, this is Provishika. Welcome back to my channel once again. আমি ভাস্কর ঘোষ। প্রথমেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলটিকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছ, কন্টেন্ট শেয়ার করে যাচ্ছ। তোমাদের একটি কমেন্ট, শেয়ার এবং লাইক আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে যথেষ্টভাবে ইন্সপায়ার করে। তো তোমাদের এই সাপোর্টটি কন্টিনিউ থাকবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি আমরা আলোচনা শুরু করছি। আজকের আমাদের টপিক হচ্ছে ক্লাইমেট কনফারেন্স সম্পর্কে। ক্লাইমেট কনফারেন্স থেকে বিগত বছরে প্রচুর প্রশ্ন এসেছে এবং জিজ্ঞেস করে প্রায়, এবং এই সংক্রান্ত কিছু এমসিকিউ আমরা আলোচনা করব এবং কিছু পার্টিকুলার কিছু ইম্পর্টেন্ট যে কনফারেন্সগুলো আছে, অর্থাৎ ইন্টারন্যাশনালি যে অ্যাকসেপ্টেড যে কনফারেন্সগুলো আছে যেগুলো ম্যাক্সিমাম কান্ট্রি র্যাটিফাইড করেছে সেই সমস্ত কনফারেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ ক্লাইমেট, অর্থাৎ আমাদের আজকে যে সম্পর্কে আলোচনা সেই টপিক হোয়াট ইজ ক্লাইমেট, অর্থাৎ জলবায়ু কি। ক্লাইমেট ইজ এ লং টার্ম অ্যাভারেজ অফ ওয়েদার টিপিক্যালি অ্যাভারেজড ওভার এ পিরিয়ড অফ 30 ইয়ার্স। অর্থাৎ কোনো স্থানের আবহাওয়ার 30 বছরের 30 ইয়ার্সের যে অ্যাভারেজ, অর্থাৎ গড় যে তোমার আবহাওয়ার যে উপাদান তার গড় 30 বছরের অ্যাভারেজ ওয়েটকে বলা হচ্ছে গিয়ে ক্লাইমেট বা জলবায়ু। তাহলে এবার আবহাওয়ার উপাদানগুলো কী কী হতে পারে? আবহাওয়ার উপাদান হচ্ছে রেনফল, টেম্পারেচার, হিউমিডিটি, সানলাইট অর্থাৎ এক্সটেনশন অফ সানলাইট ডিউরিং দ্য ডে টাইম, প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার, রেনফল তো হলো, তাহলে তোমার স্নোফল, যেখানে স্নোফল হয় সেখানে স্নোফল ইত্যাদি। তো কোনো একটি স্থানে 30 বছর বা 35 বছরের গড় জলবায়ুর উপাদান একেই বলা হচ্ছে গিয়ে ক্লাইমেট বা জলবায়ু। অর্থাৎ ক্লাইমেট কিন্তু জলবায়ুর তুলনায় মোটামুটি স্থিতিশীল। তো এই ক্লাইমেট কিন্তু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে এটি ম্যাসিভভাবে চেঞ্জ হচ্ছে ডিউ টু অ্যানথ্রোপোজেনিক রিজন। তো এইটাকে মিটিগেট করার জন্য টাইম টু টাইম ইন্টারন্যাশনাল যে কান্ট্রিগুলো আছে, বিগ ব্রাদার্স যে কান্ট্রিগুলো আছে, তারা টাইম টু টাইম কিছু কনফারেন্স ডেকেছে এবং সেই কনফারেন্স বা কনভেনশনে কিছু প্রোটোকল তারা তৈরি করেছে এবং সেই প্রোটোকলগুলো অন্যান্য দেশগুলি র্যাটিফাইড করে সেগুলো ইমপ্লিমেন্ট করেছে বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। সুতরাং আজকের ভিডিওটি আমাদের কিন্তু সেই সংক্রান্ত। তো প্রথমে আমরা দেখে নেব যে স্টকহোম কনফারেন্স অফ 1972, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনফারেন্স ফর দ্য ফার্স্ট মেজর ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এনভায়রনমেন্টাল ইস্যু। অর্থাৎ এনভায়রনমেন্টাল ইস্যুর ক্ষেত্রে প্রথম যে ইম্প্যাক্টফুল যদি কোনো কনফারেন্স হয়ে থাকে সেটা হচ্ছে স্টকহোম কনফারেন্স অফ 1972। এই কনফারেন্সের অনেক সময় বলা হয়েছে কি হিউম্যান এনভায়রনমেন্ট অথবা হিউম্যান হ্যাবিটেট ওরিয়েন্টেড কনফারেন্স, এটা হচ্ছে প্রথম। তো এটির যে মন উপজীব্য বিষয় ছিল বা যে সমস্ত বিষয় এগুলো আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে ইউজ অফ সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। তোমরা জানো ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে কি এটি ওজন ডিপ্লিটিং সাবস্টেন্স। ওজন অ্যালোট্রপস কার? ওজন অ্যালোট্রপস হচ্ছে অর্থাৎ রূপভেদ হচ্ছে গিয়ে অক্সিজেনের, ঠিক আছে। আচ্ছা, ওজন থেকে অক্সিজেন থেকে ওজন কীভাবে তৈরি হয়? যে সানলাইট অর্থাৎ আমাদের যে সৌরশক্তি যে ইউভি লাইট আছে সেই ইউভি লাইট এই অক্সিজেনের উপর পড়ে এবং ট্রান্সফার হয়ে যায় হচ্ছে কি ওজন, এবং পরবর্তীকালে এই ওজনও কিন্তু ইউভি লাইট বা ইউভি রে কিন্তু শোষণ করে। তো এই ওজন কোথায় পাওয়া যায়? ওজন পাওয়া যায় হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ার অর্থাৎ সর্বনিম্ন স্তরে ওপর স্তরে হচ্ছে ট্রপোস্ফিয়ার বা শান্ত বলয়, যেখানে কিন্তু জেট স্ট্রিম চলাফেরা করে। তো ডিপ্লিশন অফ ওজন, অ্যাটমসফিয়ারিক ওজন এবং হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার বিশ্ব উষ্ণায়ন এই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছিল এই ইস্যুতে। তো এর সবচেয়ে মেজর ইম্প্যাক্ট এই কনভেনসেশন বা এই কনফারেন্সের সবচেয়ে মেজর ইম্প্যাক্ট হচ্ছে ফরমেশনস অফ ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটা এস্টাবলিশ হয় 1972। অর্থাৎ সবচেয়ে বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট অফ ইউএন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, এই যে বলছিলাম হিউম্যান এনভায়রনমেন্ট অথবা হিউম্যান হ্যাবিটেট, ওয়াজ দ্য ক্রিয়েশনস অফ দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম and it came into being in 1972। অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এখন বিশ্বস্তরীয় যে সমস্ত জলবায়ু সংক্রান্ত যে সমস্ত বৈঠকগুলো হয়, যেমন সিওপি বা ইউএনএফসিসি, এই সমস্তগুলি সবই কিন্তু পরিচালনা করে এই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং যেটি এস্টাবলিশ হয়েছিল 1972-তে। নেক্সটে আমরা আসবো একটা এমসিকিউ কোশ্চেন ইম্পর্টেন্ট। হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ফার্স্ট ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ NAPCC ওয়াজ লঞ্চড? অর্থাৎ ইন্ডিয়ার প্রথম যে ন্যাশনাল প্ল্যান যেটি ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করার সেটি লঞ্চ হয়েছিল ইন 2008। সো দ্য অ্যান্সার ইজ 2008 এবং এর আন্ডারে মোট 8টি সাবপ্ল্যান ছিল, 8টি সাবপ্ল্যান। নেক্সট, UN ওয়াটার কনফারেন্স অফ 1977।
অর্থাৎ 1977 সালে ফ্রেশ ওয়াটার ইউজেস কীভাবে সাস্টেনেবল ইউজ করা যায়, অর্থাৎ সাস্টেনেবল ওয়েতে কীভাবে ইউজ করা যায়, সেটাই এই কনফারেন্সের মূল উপজীব্য বিষয়। এখান থেকে জেনে রাখবে ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওয়াটার কোঅপারেশন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওয়াটার কোঅপারেশন 2013, important, may be asked in your question. Next question, UN Conference on Desertification, the same year 1970, it is held in Nairobi, and the previous one held is Yokohama, Japan. Next, the issue of desertification on a global scale was addressed. এটাতে এই অর্থাৎ যে মরুভূমির যে বিস্তার, সেই বিস্তারকে আলোচনা করার জন্য এই কনফারেন্সটা ডাকা হয়। আর এখানেও একটা বলে রাখি, ইউনাইটেড নেশনস ইয়ার অফ ডেজার্ট অ্যান্ড কমব্যাট ডেজার্টিফিকেশনস, এই যদি ইয়ার বলে এটা অ্যান্সার হবে হচ্ছে কি 2006। এখানে আর দেখা একটা ছবি দেওয়া আছে আফ্রিকান, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে সাহারা ডেজার্ট এবং এটা হচ্ছে ইরানিয়ান ডেজার্ট, অর্থাৎ হচ্ছে বা আরবের মরুভূমি, রাবেল খালি। তো এই যে গোটা এই জিনিসটা, এটাকে বলা হচ্ছে কি গ্রিন ওয়াল। এই গ্রিন ওয়াল কিছু না, এখানে এই যে বরাবর যে 5টা দেশ আছে, সোমালিয়া, সেনেগাল, নাইজার, চাঁদ, সুদান, ইরিথিয়া, এই সমস্ত দেশগুলি পর্যায়ক্রমে তারা এইখানে গাছ লাগাবে, যার জন্য এই মরুভূমির যে বিস্তার, সাহারা মরুভূমির যে ডাউনওয়ার্ড যে বিস্তার, সেটাকে আটকানোর জন্য দ্য গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে। এবং এটা কিন্তু অবশ্য এখনও কিন্তু চলছে, তোমরা একটু উইকিপিডিয়া বা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো, খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আচ্ছা, দ্য বার্টল্যান্ড কমিশনস অফ 1983, বার্টল্যান্ড কমিশন প্রথম এটি কমিশন যারা প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্টের বার্টল্যান্ড কমিশন প্রথম যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশন দেয়। আমরা প্রথমে দেখে নেব সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি। দ্যাট ডেভেলপমেন্ট হুইচ মিটস নিড অফ প্রেজেন্ট উইদাউট disturbing the ability of future generation to meet their own needs। অর্থাৎ সাস্টেন ডেভেলপমেন্ট এমন একটি তোমার ডেভেলপমেন্ট যেখানে প্রেজেন্ট জেনারেশন তাদের সমস্ত চাহিদা পূরণ করবে, ফিউচার জেনারেশনের যে নিজের চাহিদা যোগান করার যে ক্ষমতা, সেটিকে কোনোরকমভাবে আঘাত বা সেটিকে অব্যাহত রেখে, এটাকে বলা যায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো বার্টল্যান্ড কমিশন 1983, এই কমিশন রিপোর্ট পেশ করা হয়েছে কি 1987। এই 1987-এ বার্টল্যান্ড কমিশন যে রিপোর্ট পেশ করে, তার হেডলাইন ছিল দ্য আওয়ার কমন ফিউচার, অর্থাৎ এই আওয়ার কমন ফিউচার এই নামে বার্টল্যান্ড কমিশন কিন্তু তাদের রিপোর্টটি পেশ করে। ওকে, ক্লিয়ার। এবার আমরা নেক্সট পেজে আসবো। নেক্সটে দেখো ইউএন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আর্থ সামিট, যে 1992, অর্থাৎ যেটাকে বসুন্ধরা সামিট বলছে, সেটা হচ্ছে 1992 সালে হয়েছিল এবং এটি হয়েছিল রিও ডি জেনিরো, ব্রাজিলের রাজধানী হচ্ছে রিও ডি জেনিরোতে। আচ্ছা, এই 1992 খ্রিস্টাব্দে যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিটে এজেন্ডা 21 বলে কিছু তোমার প্রোটোকল তৈরি হয়, যে প্রোটোকলগুলোর মেন উপজীব্য বিষয় ছিল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডাইমেনশন চেঞ্জ করা, কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য রিসোর্স ফর দ্য ডেভেলপমেন্ট, স্ট্রেন্থেনিং দ্য রোল অফ দ্য মেজর গ্রুপস অ্যান্ড মিনস অফ ইমপ্লিমেন্টেশন। এই চারটে, অর্থাৎ এই এজেন্ডা 21 যেটি বিষয়টি আলোচনা করে, সেই বিষয়টি হচ্ছে কিভাবে আমরা এই ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করব। আমরা ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করতে গেলে কি কি প্ল্যান আমাদের ইমপ্লিমেন্টেশন করতে হবে, এবং এক্ষেত্রে যে মেজর যে রোল, অর্থাৎ মেজর যে কান্ট্রি যারা ফাইন্যান্সিয়ালি এবং হচ্ছে টেকনিক্যালি সাপোর্ট করবে, সেই সমস্ত কান্ট্রিগুলোকে একটি আমব্রেলা বা একটি ছাতার তলায় নিয়ে আসা এই এজেন্ডা 21-এর কিন্তু মেনে। এর পরবর্তীকালে 10 বছর পরে 2002 সালে জোহানেসবার্গে হয়েছিল এবং পরবর্তীকালে 2012 সালে পুনরায় আর্থ সামিট হয়েছিল তোমার রিও ডি জেনেরিওতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কার্টাজেনা প্রোটোকল অন বায়োসেফটি। দ্য কার্টাজেনা প্রোটোকল অন বায়োসেফটি
এটা ইস্যু করে যে ট্রান্সফার, হ্যান্ডেলিং অ্যান্ড দ্য ইউজ অফ লিভিং মডিফাইড অর্গানিজম অ্যাজ দ্য বেনিফিটস অ্যান্ড দ্য ডেঞ্জার্স অফ দ্য বায়োটেকনোলজি। তাহলে দেখো ইউজ অফ লিভিং মডিফাইড অর্গানিজম, অর্থাৎ যেটাকে এক কথায় বলা হচ্ছে কি LMO, লিভিং মডিফাইড অর্গানিজম। তোমরা এখানে ছবিতে দেখেছো, এটা হচ্ছে কটনের ছবি, কটন। তো এই কটনে এক ধরনের ইনফেস্ট বা হচ্ছে কি পেস্ট, সেই পেস্ট সংক্রমণ হয় যেটাকে বলা হচ্ছে কি বুলওয়ার্ম। তো অনেকের সময় তোমরা শুনেছো যে বিটি কটন বা বিটি ব্রিঞ্জাল। তো এই বিটি কটনটা কি? বিটি কটন বা হচ্ছে কি ব্যাসিলাস থুরেজেনেসিস, এই একটি ব্যাকটেরিয়ার একটি জিন বা ডিএনএ কে এই কটনের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএ স্ট্রাকচারের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়, যে টেকনোলজিকে বলা হচ্ছে বায়োটেকনোলজি মারফতে। সেখানে কি এর একটা এনজাইম রিলিজ করে, যে এনজাইম জন্য যখন এই বুলওয়ার্ম ইনফেস্টেড হবে, তখন বুলওয়ার্মের গাটে এক ধরনের এনজাইম রিলিজ করে, যা পরবর্তীকালে এদের খিদেটাকে কমিয়ে দেয়, অর্থাৎ তারা কিন্তু স্টারভেশনে মরে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমার ইনফেক্টিসাইড বা তোমার হচ্ছে গিয়ে বিষও কিন্তু ব্যবহার হলো না, অর্থাৎ যেটাকে ন্যাচারাল বা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল ইনফেক্টিসাইড বলছে। এবং এটি এই কাটাজানা প্রোটোকল বা তোমার যেটা হয়েছিল 2010 সালে, এই কাটাজানা প্রোটোকলে মেন উপযোগী বিষয় হচ্ছে যে লিভিং মডিফাইড অর্গানিজম যেগুলো আছে, অর্থাৎ যেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মারফতে যাদের জেনেটিক স্ট্রাকচারগুলো চেঞ্জ করা হয়েছে, সেইগুলো সম্পর্কে যাদের বেনিফিটস এবং হচ্ছে কি ডেঞ্জার্সগুলো কিন্তু যাদের শেয়ারটা করা হয়। এটা হচ্ছে কাটাজানা প্রোটোকল অন বায়োসেফটির ওপর। নেক্সট আমরা আলোচনা করব কিয়োটো প্রোটোকল অফ 1997। ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেন জিজ্ঞেস করে। অ্যাডপ্টেড ইন 1997, 1997 সালে হয়, এবং এটি ফোর্স হয় হচ্ছে কি 2005 সাল। এই দুটো থেকে কোশ্চেন হয়। কিয়োটো প্রোটোকল কখন হয়েছিল? সেটা 1997 সালে। এবং কিয়োটো প্রোটোকল কবে থেকে চালু হয়? 2005 সাল। এটি কিসের ওপর? কিয়োটো প্রোটোকল হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং এর ওপর এই কনভেনশনটা হয়েছিল কিয়োটো প্রোটোকলে। দ্য এম অফ কিয়োটো প্রোটোকল ইজ টু ফাইট দ্য গ্লোবাল ওয়ার্মিং বাই রিডিউসিং দ্য গ্রিন হাউস গ্যাস ইমিশন। ঠিক আছে, আচ্ছা, এই গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, তারপরে সালফার, হেক্সাফ্লোরাইড, SF6, পারফ্লুরোকার্বন, এগুলো সবই হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কিয়োটো প্রোটোকল প্রপোজ দ্য 3 কাইন্ডস অফ মেকানিজম টু রিডিউস দ্য গ্রিনহাউস গ্যাস। অর্থাৎ কিয়োটো প্রোটোকল কি বললো? কিয়োটো প্রোটোকল 3 ধরনের মিটিগেশন প্রসেস বললো, যার মাধ্যমে আমরা গ্রিনহাউস গ্যাসটিকে আমরা বন্ধ করতে পারি। ইমিশন কি কি? একটা হচ্ছে ইমিশন ট্রেডিং, যেটাকে বলা হচ্ছে কি কার্বন ট্রেডিং, ঠিক আছে। কার্বন ট্রেডিং এর আইডিয়াটা এসে কিয়োটো প্রোটোকল থেকে। আচ্ছা, এখান থেকে একটা আসে যে হচ্ছে কার্বন ক্রেডিট। ওয়ান কার্বন ক্রেডিট ইজ টু রিডাকশনস অফ 1 টন অফ CO2, অর্থাৎ 1 টন CO2 নিঃসরণের পরিমাণের কমালে সেই দেশ একটি কার্বন ক্রেডিট তোমার হচ্ছে গিয়ে পাবে, এবং সেই কার্বন ক্রেডিটকে সে ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাজ এ সিকিউরিটি হিসেবে বা যে সিকিউরিটি মার্কেটে যেভাবে ট্রেড হয় সেভাবে কিন্তু ট্রেড করতে পারবে। অ্যান্ড জয়েন্ট ইমপ্লিমেন্টেশনটা কিছু নেই। ধরো একটা ডেভেলপড কান্ট্রি এবং একটি ডেভেলপিং কান্ট্রি, এই দুটো কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিতে কোনো ডেভেলপ কান্ট্রি এটি টেকনোলজিক্যাল ট্রান্সফার রুটের মাধ্যমে কোনো একটি নন পলিউটিং বা লেস পলিউটিং তোমার হচ্ছে ফ্যাক্টরি বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সাহায্য করবে। এটাকে বলা হচ্ছে জয়েন্ট ইমপ্লিমেন্টেশন। আর ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের আন্ডারে কোনো ডেভেলপড কান্ট্রি একটি ডেভেলপিং কান্ট্রিকে ফিনান্সিয়ালি হেল্প করবে, যাতে তারা লেস কার্বন প্রডিউসিং টেকনোলজি ব্যবহার করে বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, যাতে কার্বন যে ফুটপ্রিন্ট সেটা কিন্তু অনেকটা কমে যায়। এই তিনটে মারফত, একটা হচ্ছে ইমিশন ট্রেডিং, একটা জয়েন্ট ইমপ্লিমেন্টেশনস, আর একটা হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই তিনটে থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এই তিনটে কোন প্রোটোকল বা কোন কনভেনশনের আন্ডারে পড়ে। তাহলে অ্যান্সার হবে কিয়োটো প্রোটোকল। এর থেকে একটা কোশ্চেন আসে, দেখো, দ্য টার্ম অ্যানেক্সার 1 countries in the Kyoto Protocol refers to। Annexure 1 কান্ট্রি হচ্ছে কোনটা? যে ইন্ডাস্ট্রিয়াল এবং ডেভেলপিং কান্ট্রি। এই কিয়োটো প্রোটোকল সমগ্র দেশগুলিকে দুই ভাগে ভাগ করবে। একটা হচ্ছে কি Annexure 1 কান্ট্রি এবং হচ্ছে কি Annexure 2 কান্ট্রি। Annexure 1 হচ্ছে ডেভেলপড কান্ট্রি, আর Annexure 2 হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। নেক্সট আমরা দেখে নেব মন্ট্রিয়াল প্রোটোকল অ্যান্ড ওজোন ডিপ্লিশন অফ 1897। ইম্পর্টেন্ট, প্রায় দেয়
ঠিক আছে। তো এই ওজন ডে, বিশ্ব ওজন দিবস কত? বিশ্ব ওজন দিবস থেকে 16 সেপ্টেম্বর, এটা 1987 থেকে এই চালু হয়। 16ই সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব ওজন দিবস হিসেবে পালিত হয়। দ্য মন্ট্রিল প্রোটোকল কি বলছে? মন্ট্রিল প্রোটোকল বলছে দ্য ব্যানিং দ্য ইউজ অফ ক্লোরোফ্লোরোকার্বনস অর সিএফসি কম্পাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আদার ওজন ডিপ্লেটিং কেমিক্যালস সাচ অ্যাজ কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 এবং হচ্ছে গিয়ে ট্রাইক্লোরোইথেন, এই জিনিসে যারা হচ্ছে ওজন ডিপ্লেসিং সাবস্টেন্স আছে, সিএফসি ছাড়াও আদার যে সমস্ত কার্বন ডিপ্লেটিং সাবস্টেন্স আছে যেমন কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরোইথেন, তারপরে পারফ্লুরোকার্বন, তারপরে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন HFC, এই সবই কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্যান হতে চলেছে। তো এই বলছে হুইচ স্পিয়ার ওজন লেয়ার ডিপ্লেশন ইজ ফাউন্ড, অর্থাৎ কোন তোমার হচ্ছে কি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজন লেয়ার ডিপ্রেশন, এই ঘটনাটা আমরা দেখতে পাবো। তো আমরা আগে আলোচনা করেছি, আমরা হচ্ছে কি আনসার হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজন গ্যাস দেখতে পাওয়া যায়, অর্থাৎ ওজন গ্যাসের ডিপ্লেশনের যে ইভেন্ট, সেই ইভেন্টটা হচ্ছে অবশ্যই দেখা যাবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। অ্যান্সার ইজ স্ট্র্যাটোস্ফিয়ার। ব্যাসেল কনভেনশন অফ 1989, it is asked in 2016's main also. The control of transboundary movement of hazardous weights and their disposal, এটি আসে 1989-এ এবং এটি র্যাটিফাইড হয়ে এবং এটা চালু হয় হচ্ছে গিয়ে 1992 সাল থেকে চালু হয়। আচ্ছা, এখানে আগে আমি একটা জিনিস তোমাদের বলিনি, সেটা হচ্ছে এই ইন্ডিয়ার মন্ট্রিল প্রোটোকল র্যাটিফাই করা হয়েছে কি 1992 সালে, ঠিক আছে, একটু দেখে রাখবে। নেক্সট, রামসার কনভেনশন অফ 1971, রামসার এটা ইরানের শহর এবং 2 ফেব্রুয়ারি প্রতি বছর ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ডস ডে হিসেবে পালিত হয়। ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ডস ডে হিসেবে পালিত হয়। ভারতের প্রথম যে ওয়েটল্যান্ডস, অর্থাৎ রামসার স্বীকৃত ওয়েটল্যান্ডস প্রথম হচ্ছে গিয়ে তোমার চিল্কা হ্রদ, চিল্কা লেক, চিল্কা লেগুন, চিল্কা একটা লেগুন এবং চিল্কাতে দেখা যাচ্ছে কি ইন্দ্রাবতী ডলফিন, এই যে চিল্কাতে দেখা যায়। দ্য রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স স্পেশালি অ্যাজ ওয়াটারফল হ্যাবিটেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি অফ কনজারভেশন অফ সাস্টেনেবল অফ ওয়েটল্যান্ডস। আচ্ছা, ইন্ডিয়াতে মোট এখন রামসার স্বীকৃত ওয়েটল্যান্ডের সংখ্যা হচ্ছে গিয়ে 37টি, 26টি ছিল আগের বছর সুন্দরবন হয়েছে এবং এবছর আরও নতুন করে 10টি অ্যাড হয়েছে। তো প্যারিস আর আমাদের যে কলকাতার যে ইস্ট যে ওয়েটল্যান্ডস আছে, ইস্ট কলকাতা যে ওয়েটল্যান্ডস আছে সেটি স্বীকৃতি হয় হচ্ছে কি 2002 সালে। এটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। দ্য প্যারিস এগ্রিমেন্ট অফ 2015, প্যারিস এগ্রিমেন্ট অফ 2015, দ্য মোস্ট রিসেন্ট অ্যান্ড দ্য মোস্ট ডিবেটেবল ওয়ান, বিকজ আমেরিকা কিন্তু 2020 সাল থেকে কিন্তু আমেরিকায় প্যারিস কনভেনশন থেকে বেরিয়ে গেছে, আমেরিকা এবং অলসো ইসরায়েল, এই দুজনেই কিন্তু বেরিয়ে গেছে। অ্যান্ড এগ্রিমেন্ট অফ ইউএনএফসিসি, ইউএনএফসিসি ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর কনভেনশনস অফ ক্লাইমেট চেঞ্জ, ইজ ডিলিং উইথ দ্য গ্রিন হাউস গ্যাস ইমিশন মিটিগেশনস, অ্যাডাপ্টেশনস অ্যান্ড ফাইন্যান্স। তো এই প্যারিস এগ্রিমেন্ট এর কি উপজীব্য বিষয় ছিল সেটা আমরা দেখে নেব। প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লং টার্ম টেম্পারেচার গোল ইজ টু কিপ দ্য ইনক্রিজ দ্য গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার টু ওয়েল বিলো 2 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ দ্য প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল। অর্থাৎ প্যারিস এগ্রিমেন্ট একটি লং টার্ম, অর্থাৎ লং টার্ম অ্যাচিভমেন্ট, এটা প্যারিস এগ্রিমেন্টের লং টার্ম অ্যাচিভমেন্ট প্ল্যান, যার মধ্যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের টেম্পারেচার থেকে আমরা গ্লোবাল ওয়ার্মিংকে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে দেবো না, অর্থাৎ ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা ইনক্রিজ করতে পারবে সেটা হচ্ছে কি 2 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের এফোর্ট থাকবে ম্যাক্সিমাম। অ্যান্ড পারসিউ এফোর্টস টু লিমিট দ্য ইনক্রিজ অফ 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমরা চেষ্টা করব যাতে টেম্পারেচারটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি না বেড়ে যায়, অর্থাৎ ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ from the pre-industrial level এবং try to limit the increase just below the 1.5 degree Celsius from the pre-industrial level. ওকে, আচ্ছা এইবার আমাদের এমসিকিউ না আলোচনা করে ফেললাম। দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসি উইথ রেসপেক্ট টু দ্য গ্লোবাল ওয়ার্মিং কনভেনশন। আচ্ছা, ইউএনএফসিসি ফুল ফর্ম কি? ইউএনএফসিসি ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ, ইম্পর্টেন্ট। নেক্সট, for the conservation of the migratory species of wild animals which conventions took place, অর্থাৎ এই মাইগ্রেটরি যে বার্ডগুলো আছে অর্থাৎ পরিযায়ী যে পাখি তাদের সংরক্ষণের জন্য কোন কনভেনশন হয়েছিল? রিও ডি জেনিরো কনভেনশন, বন কনভেনশন, ব্যাসেল কনভেনশন অ্যান্ড আরহাস কনভেনশনস। দ্য অ্যান্সার ইজ বন কনভেনশন। ওকে, নেক্সট কোশ্চেন,
which protocol aims to sharing the benefits arising from the utilizations of genetic resource। অর্থাৎ জেনেটিক রিসোর্স ইকুইটেবল শেয়ারিং, এটাকে বলা হচ্ছে কি ইকুইটেবল শেয়ারিং। ইকুইটেবল শেয়ারিং করবে, যে সমস্ত জেনেটিক রিসোর্সে আমাদের যে বেনিফিটগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেশের মধ্যে যাতে ইকুইটেবল ওয়েতে যাতে শেয়ারিংটা হয়, সেটা নিয়ে যে প্রোটোকল সেটা হচ্ছে কি নায়োগা প্রোটোকল। আচ্ছা, এটা হচ্ছে কি ইকুইটেবল, এটা জেনেটিক রিসোর্সের ইকুইটেবল শেয়ারিং হচ্ছে কি নায়োগা প্রোটোকল। আর জেনেটিক রিসোর্সের যদি ডেঞ্জার বা তোমার ইউটিলিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে বা যেটাকে লিভিং মডিফাইড অর্গানিজম এলএমও বলছে, সেটি ক্ষেত্রে হবে কাটাজোনা প্রোটোকল অন বায়োসেফটি। কিয়োটো প্রোটোকল কি গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্পর্কে, বা মন্ট্রিয়াল প্রোটোকল হচ্ছে গিয়ে তোমার ওজন যে লেয়ার ডিপ্লেশনের সম্পর্কে। সো এটা আজকে লাস্ট কোশ্চেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সামনের দিন খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে নতুন একটি ভিডিওটি নিয়ে। টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ, গুড বাই।